ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারে আমরা কি পড়ব না, বিভিন্ন প্রকারের কোষ মানে যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। আর পড়ব বিভিন্ন দ্রবণের পরিবাহিতা এবং ফ্যারাডের সূত্র। দেখো, প্রথমে যেটা আমরা শুরু করব সেটা হলো গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষ হচ্ছে একটা ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ এই কোষটার ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে আমরা তড়িৎ পাই। গ্যালভানীয় কোষের একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ। অনেক প্রকারের গ্যালভানীয় কোষ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষে এই পুরো সিস্টেমটা, এই পুরো ব্যবস্থাটা বা পুরো সিস্টেমটা হচ্ছে ড্যানিয়েল কোষ। এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আউটপুট হিসাবে আমরা তড়িৎ পাই। দেখে নিই যে কিভাবে তড়িৎ উৎপন্ন হয়। এই পাত্রে, বাম দিকের পাত্রটাতে জিঙ্ক সালফেট দ্রবণ, ZnSO4 জিঙ্ক সালফেটের একটা জলীয় দ্রবণ, তাতে জিঙ্ক দণ্ড আংশিক নিমজ্জিত করা আছে। এই দণ্ডটা জিঙ্ক দণ্ড, অর্ধেকটা দ্রবণের ভেতরে, কিছুটা উপরে। ডান দিকের পাত্রে কপার সালফেটের একটা জলীয় দ্রবণ, নীল বর্ণের হবে CuSO4, এতে একটা কপার দণ্ড আংশিক নিমজ্জিত করা আছে। এই দুটো দণ্ডকে, কপার এবং জিঙ্ককে, একটা বর্তনী দিয়ে যোগ করে দিলে দেখা যাবে কপার থেকে জিঙ্কের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, আমরা বাইরে তড়িৎটাকে পাচ্ছি। দেখে নিই এর কার্যপ্রণালীটা, কিভাবে এটা কাজ করে। জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ডকে নিমজ্জিত করার ফলে এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে, এই জিঙ্ক দণ্ডে অসংখ্য জিঙ্ক পরমাণু আছে। আমরা জানি জিঙ্কের স্টেবল অক্সিডেশন স্টেট, স্থায়ী জারণ সংখ্যা +2, অর্থাৎ দুটো করে ইলেকট্রনরা বর্জন করে। দেখো, জিঙ্ক পরমাণু, এই দণ্ডে যে জিঙ্ক পরমাণুগুলো আছে, জিঙ্ক পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করছে, করে Zn+2 আয়নে পরিণত হচ্ছে। জিঙ্ক পরমাণু যখনই Zn+2 আয়নে পরিণত হবে, তারা আর দণ্ডে থাকবে না, এই দ্রবণে চলে আসবে। ফলে এই দণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। ডান দিকের পাত্রে দেখি কি বিক্রিয়াটা ঘটে। এখানে এই দণ্ডে যে কপার পরমাণু আছে, কপার পরমাণু কোনো বিক্রিয়া ঘটায় না। বিক্রিয়াটা তাহলে ঘটায় কে না, দেখো, দ্রবণটা কপার সালফেট। আমরা জানি কপার সালফেট যদি জলীয় দ্রবণে আয়নিত হয় তাহলে Cu+2 আর SO4-2 আয়নে ভেঙে যায়। এই যে দ্রবণে Cu+2, এই আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করে, +2 ছিল, দুটো ইলেকট্রন যখনই গ্রহণ করলো কপার পরমাণুতে পরিণত হলো। এবারে তোমাদের প্রশ্ন আসবে, এই ইলেকট্রনটা পেলো কোথা থেকে? হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে কপার পরমাণুতে পরিণত হবে, এই কপার পরমাণুটা এই কপার দণ্ডের ওপরে জমা হতে থাকবে, ফলে কপার দণ্ডটা কিন্তু ক্রমশ মোটা হবে। এখানে জিঙ্ক দণ্ডটা ক্ষয়ে যাচ্ছিল, এখানে কপার দণ্ড কিন্তু ক্রমশ মোটা হবে। প্রশ্নটা আসবে যে এই দুটো ইলেকট্রন, কপার আয়নগুলো এই দুটো ইলেকট্রন পাচ্ছে কোথা থেকে না, ক্লিয়ারলি দেখো, এখানে জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন ছেড়েছে, জিঙ্ক পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করছে, Cu+2 এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে। এই জিঙ্ক পরমাণু যে দুটো ইলেকট্রন বর্জন করছে সেটাই বর্তনীর মাধ্যমে কপার দণ্ডের দিকে আসছে। তার মানে ইলেকট্রন প্রবাহ শুরু হয়ে গেল। ইলেকট্রন প্রবাহ কোন দিকে হচ্ছে না, জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে। আর আমরা জানি ইলেকট্রন প্রবাহ যেদিকে হয়, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। তার মানে তড়িৎ প্রবাহটা হবে কপার দণ্ড থেকে জিঙ্ক দণ্ডের দিকে। এপাশে ইলেকট্রন প্রবাহ হবে,
আর কপার দণ্ড থেকে জিঙ্ক দণ্ডের দিকে তড়িৎ প্রবাহটা হবে। তাহলে এখান থেকে আমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হলো যে ভেতরে কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার ফলে বাইরে আমরা তড়িৎটাকে পাচ্ছি। দেখো, এই পুরো সিস্টেমটা হচ্ছে একটা কোষ, গ্যালভানীয় কোষ। এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুটো পার্ট। ডান দিকের এই যে পার্টটা, এই যে জিঙ্ক সালফেটের জিঙ্ক দণ্ড নিমজ্জিত হয়ে আছে, এই বাম দিকের পার্টটা এটা অর্ধকোষ। আর এপাশে দেখো, যখন কপার সালফেটে কপার দণ্ড নিমজ্জিত হয়ে আছে, এটা আরেকটা অর্ধকোষ। এই দুটো অর্ধকোষ মিলে সম্পূর্ণ কোষটা হচ্ছে। এখন এই যে দুটো অর্ধকোষ, এই অর্ধকোষ দুটোর নাম আছে। দেখো, এখানে জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে, মানে জারণ ঘটছে। তাই এই অর্ধকোষটাকে বলে জারণ অর্ধকোষ বা অ্যানোড। এটা কিন্তু একটা তড়িৎদ্বার তৈরি করে দিচ্ছে, তড়িৎদ্বার। সেই তড়িৎদ্বারটাকে বলবো অ্যানোড বা জারণ অর্ধকোষ। আবার এখানে দেখো, CO+2 আয়ন কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ হলে বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। তাহলে এই অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটছে বলে এটাকে বিজারণ অর্ধকোষ বলা হয় বা ক্যাথোড বলা হয়। তাহলে বাম দিকেরটা অ্যানোড বা জারণ অর্ধকোষ, ডান দিকেরটা ক্যাথোড বা বিজারণ অর্ধকোষ। এই দুটো সম্পূর্ণ কোষ নিয়ে, এই দুটো অর্ধকোষ নিয়ে সম্পূর্ণ কোষটা তৈরি হয়। দেখো, আমরা অর্ধকোষ দুটোর বিক্রিয়া দেখেছি। এটা অ্যানোড বা জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা ক্যাথোড বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। একইভাবে খেয়াল করো, দুটো অর্ধকোষ বিক্রিয়াকে যোগ করে দিলে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা পেয়ে যাব। দেখো, এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। দুটোকে যখন যোগ করছি, যোগ করার সময় দেখো, এর ডান দিকে দুটো ইলেকট্রন ছিল, এর বাম দিকে দুটো ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, Zn আর CO+2 বাম দিকে নেমে যাবে, তীর চিহ্নের ডান দিকে থাকবে Zn+2 আর কপার। এটা হচ্ছে সম্পূর্ণ কোষ বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট ব্যাপার এখানটা, যে সম্পূর্ণ কোষ বিক্রিয়ায় কখনো ইলেকট্রন থাকবে না। অ্যানোড বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়ায় অবশ্যই ইলেকট্রন থাকবে, কারণ ওটা জারণ বা বিজারণ বিক্রিয়া। কিন্তু সম্পূর্ণ কোষ বিক্রিয়াতে কখনোই ইলেকট্রন থাকবে না। ইলেকট্রনকে কখনোই রাখতে পারবে না, ইলেকট্রনকে কেটে দিতে হবে। ধরো, এটা দুটো ইলেকট্রন বর্জন হয়েছিল বা দুটো ইলেকট্রন গ্রহণ হয়েছিল বলে সহজে কেটে গেল। যদি এরকমটা না হয়, এখানে সিলভার দণ্ড আছে, ধরে নিচ্ছি সিলভার দণ্ড সিলভার নাইট্রেট দ্রবণে নিমজ্জিত করা আছে। তাহলে দেখো, এখানে যে রিয়েকশনটা হতো, সিলভার নাইট্রেট থেকে কে আসতো না সিলভার আয়ন আসতো, Ag+ আয়ন আসতো। এর কিন্তু একটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন গ্রহণ করেই এ সিলভার পরমাণুতে পরিণত হতো। এপাশে জিঙ্ক কিন্তু দুটো ইলেকট্রন বর্জন করে রেখেছে, Zn+2 + 2e। এটাকে যখনই যোগ করতে যাবে, দেখবে এর বাম দিকে একটা ইলেকট্রনের কিন্তু ডান দিকে দুটো ইলেকট্রন। তার মানে ইলেকট্রনটাকে কাটতে পারবে না। কিন্তু সম্পূর্ণ কোষ বিক্রিয়াতে ইলেকট্রন থাকা যাবে না। তাহলে কি করবে না, ওপরের বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দেবে। 2 দিয়ে গুণ করে দেওয়ার পরে যোগ করবে, ইলেকট্রনটা সমান হয়ে যাবে। দেখো, 2 দিয়ে গুণ করার পরে যখনই যোগ করব, এখানটা হবে দুটো Ag+ প্লাস জিঙ্ক থেকে ডান দিকে হয়ে যাবে Zn+2 প্লাস দুটো সিলভার। তার মানে এইভাবে ইলেকট্রনটাকে কেটে তবে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটাকে লিখতে হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে। দেখো, এপাশে আমি এই যে জিঙ্ক দণ্ডটা জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করা আছে, এই তড়িৎদ্বারটাকে বলেছে অ্যানোড। সবসময় কি ভাষাতেই বলতে থাকবো যে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত হয়ে আছে? না, সেইভাবে বলা হয় না। এদেরকে লেখার সময় একটা বিশেষ পদ্ধতিতে লেখা হয়। এই তড়িৎদ্বারটাকে বিশেষ পদ্ধতিতে লেখা হয়। কিভাবে লিখবো না, রিয়েকশনটাকে যদি খেয়াল করো, তাহলে জিঙ্ক ইলেকট্রন বর্জন করে Zn+2 হয়েছে। ইলেকট্রন বর্জন হচ্ছে মানে এটা জারণ বিক্রিয়া।
জারণ বিক্রিয়ায় Zn+2টা উৎপন্ন হচ্ছে, তার মানে জিঙ্ক জারিত হচ্ছে, তাই Zn+2টাকে বলা হয় জিঙ্কের জারিত রূপ। উল্টো দিক থেকে ভাবো, Zn+2 দুটো ইলেকট্রন গ্রহণ করে যখন জিঙ্কে পরিণত হবে, বিক্রিয়াটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া, তখন আমরা জিঙ্ককে বলবো বিজারিত রূপ। তাহলে এই ধাতুটা হচ্ছে বিজারিত রূপ আর তার থেকে উৎপন্ন ক্যাটায়নটা হচ্ছে জারিত রূপ। আমরা যখন এই তড়িৎদ্বারটাকে লিখব তখন এইভাবে লেখা হবে, জারিত রূপটাকে আগে লিখবো, তারপরে একটা লাইন টানবো, দিয়ে বিজারিত রূপ। তাহলেই বোঝা যাবে জিঙ্ক দণ্ড Zn+2 আয়নে নিমজ্জিত হয়ে আছে। একইভাবে দেখো, এই তড়িৎদ্বারটাকে কিভাবে প্রকাশ করব, না এই তড়িৎদ্বারটাকে প্রকাশ করব কোপারের জারিত রূপ Cu+2, তারপরে একটা লাইন টানবো কোপার, এটা দিয়ে এই তড়িৎদ্বারটাকে, পুরো এই তড়িৎদ্বারটাকে প্রকাশ করা যাবে। আরেকটা ব্যাপার, পুরো কোষটাকে প্রকাশ করবো এই করে, কারণ সব সময় তুমি নিশ্চয়ই বলতে থাকবে না যে জিঙ্ক সালফেট দ্রবণে বা কপার সালফেট দ্রবণে নিমজ্জিত হয়ে আছে। এটাকে সংক্ষেপে প্রকাশ করার একটা পদ্ধতি আছে। সেটা কিরকম না, দেখো ঠিক ছবিটার মতো, যখন আমরা সংক্ষেপে পুরো কোষটাকে প্রকাশ করব, বাম দিকে অ্যানোড আছে, অ্যানোডটাকে প্রথমে লিখব। অ্যানোড লেখার নিয়মটা হচ্ছে, তোমাকে প্রথমে ধাতুটাকে লিখতে হবে জিঙ্ক, এটা নিমজ্জিত হয়ে আছে কিসে, Zn+2 আয়নে। এবং দেখো আমি এখানে দিয়েই রেখেছি দ্রবণটার গাঢ়ত্ব Xm, মোলারিটিতে X, তাহলে এর গাঢ়ত্বটা এখানে বলে দিতে হবে Xm। নেক্সট অ্যানোডটা আমরা প্রকাশ করে দিলাম ডাবল লাইন। এরপরে ক্যাথোডটাকে প্রকাশ করার সময় নিয়ম হচ্ছে, আগে আয়নটাকে দেবো, এই দ্রবণে যে আয়নটা আছে সেটা আগে লিখবো Cu+2, এর গাঢ়ত্ব দেওয়া আছে, দেখো এর গাঢ়ত্বটা হচ্ছে Ym, একটা লাইন টানবো। এবারে ধাতুটা, যে ধাতুটা নিমজ্জিত করা আছে কোপারে, তাহলে এপাশে অ্যানোডটাকে প্রকাশ করলাম, এপাশে ক্যাথোডটাকে প্রকাশ করলাম। পুরো কোষটাকে কিন্তু এইভাবে দেখানো হয়। মনে রাখবে কখনোই উল্টোটা করবে না, বাম দিকে অ্যানোডকেই লিখতে হবে, ছবিটা দেখে মনে রাখো, ডান দিকে ক্যাথোডটা লিখতে হবে। অ্যানোড লেখার সময় আগে ধাতু এবং তারপরে হচ্ছে ওই দ্রবণের আয়নটা, ক্যাথোড লেখার সময় আগে দ্রবণের আয়নটা তারপরে ধাতুটা। এবং যখন তুমি দ্রবণের আয়নগুলোকে লিখবে তাদের পাশে গাঢ়ত্বটাকে লিখে দেবে। এইভাবে কোষটাকে প্রকাশ করা যায়। দেখো পুরো সিস্টেমটাতে একটা জিনিস এখন আমি বলিনি, সেটা হচ্ছে মাঝের এই পোর্শনটা। মাঝের এই পোর্শনটাকে বলে লবণ সেতু, সল্ট ব্রিজ। এটা কি না, সল্ট ব্রিজ এটা তৈরি করা হয় কিভাবে না, এটা হচ্ছে একটা ইউ আকৃতির কাঁচনল। ছবিতে ইউ আকৃতিটা করা নেই, কিন্তু এটা ইউ আকৃতির কাঁচনল। দেখো ইউ আকৃতির কাঁচনল, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ KCl নেওয়া আছে এবং এগার এগার মেশানো আছে। এগার এগার এবং KCl মিশিয়ে সামান্য একটু উত্তপ্ত করলে এটা জেলির মতো জমে যাবে, ভেতরের পুরো পোর্শনটা জেলির মতো জমে যাবে। ইউ আকৃতির টিউব, ভেতরের পোর্শনটা জেলির মতো জমে যাওয়ার পরে টিউবটাকে, ইউ আকৃতির টিউবটাকে উল্টে দেবে, যার একটা বাহু অ্যানোডের দ্রবণে আর একটা বাহু হচ্ছে ক্যাথোডের দ্রবণে নিমজ্জিত হবে। প্রশ্ন হচ্ছে KClটাকে কেন নিয়েছি না, এর একটা নিয়ম আছে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে পারবে না, সেই পদার্থ বা সেই লবণই তুমি নিতে পারবে যার কেটায়ন এবং এনায়নের গতিবেগ সমান। দ্রবণে কেটায়ন এবং এনায়নের মোবিলিটি বা গতিবেগ সমান। তোমরা জানো KCl থেকে আয়নিত হলে K+ হয়, Cl- হয়। দ্রবণে K+ আর Cl- এর মোবিলিটি বা গতিবেগ প্রায় সমান হয়। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে এর মধ্যে নেওয়া আছে, এগার এগার মেশানো আছে, তাপ দেওয়ার ফলে ওটা জেলির মতো জমে গেছে, উল্টে রেখে দেওয়া আছে, পুরো ইউটিউবটাকে উল্টে রেখে দেওয়া আছে।
এই লবণ সেতুর কাজ কি, কেন এটা দেওয়া হয়েছে? সেতুর যা কাজ, সংযোগ স্থাপন করা, দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে, দ্রবণ দুটোকে মেশাতে দেয় না কিন্তু সংযোগ স্থাপন করে। আরেকটা কাজ হচ্ছে দুটো দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করা। দেখো এখানে জিঙ্ক পরমাণু যখনই Zn+2 আয়নে পরিণত হচ্ছে দ্রবণে চলে আসছে, তার মানে দ্রবণটা কিন্তু ক্যাটায়ন, দ্রবণটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। ধনাত্মক আধানকে প্রশমিত করার জন্য ঋণাত্মক আধান লাগে, KCl থেকে দেখো Cl মাইনাসটা এসে এখানে পুরো দ্রবণটাকে প্রশমিত করবে। আবার এই দ্রবণে দেখো কপার সালফেটের কপার আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে প্রশমিত হয়ে যাচ্ছে, দ্রবণে কে পড়ে রয়ে যাচ্ছে? সালফেট, মানে দ্রবণ ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। ওকে প্রশমিত করার জন্য KCl থেকে K+ আসবে, দ্রবণ প্রশমিত হয়ে যাবে। তাই দ্রবণকে প্রশমিত রাখা একটা কাজ, আর একটা কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। এটা লবণ সেতু। তাহলে পুরো সিস্টেমটা হচ্ছে ড্যানিয়েল কোষ। আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে এখানে কি সবসময় জিঙ্কদণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করতে হবে? খেয়াল করবে রিয়েকশনে জিঙ্ক থেকে Zn+2 আয়ন, এই Zn+2 আয়নটা যেটা উৎপন্ন হচ্ছে এটাই ফ্যাক্টর। তার মানে জিঙ্কের সময়ায়নযুক্ত কোনো লবণ হলেই চলবে। জিঙ্ক সালফেট না নিয়ে জিঙ্ক নাইট্রেট নিতে পারো, জিঙ্কের অন্য কোনো লবণও নিতে পারো। এখানেও কপার সালফেটই যে নিতে হবে এমন না, কপার দণ্ডকে কপারের অন্য কোনো লবণ, কপার নাইট্রেট, কপার কার্বনেট, এরকম কোনো লবণের জলীয় দ্রবণে নিমজ্জিত করতে পারো। তাহলে এই সিস্টেমটার মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ পাচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে গ্যালভানীয় কোষ। নেক্সট দিন আমরা যেটা দেখব, অলরেডি তোমাদের হয়তো দেখবে মাথায় এরকম কোশ্চেনগুলো আসছে যে উল্টোটা কেন হচ্ছে না। উল্টোটা কেন হচ্ছে না বলতে, এটা তো হতে পারতো এখানে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে কপার আয়নে পরিণত হতে পারত, আর এখানে জিঙ্ক আয়ন ইলেকট্রনটা গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হতে পারত, কিন্তু সেটা হচ্ছে না। কেন উল্টো ঘটনাটা হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রন কেন কপার থেকে জিঙ্কের দিকে যাচ্ছে না, সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এইভাবে যে তড়িৎটা পাওয়া যায়, সেই তড়িৎটাকে কি আমরা পরিমাপ করতে পারি? সেই তড়িৎচালক বলের মানটা কি আমরা পরিমাপ করতে পারি? অবশ্যই পারি। সেটা আমরা দেখব যে এই কোষের মাধ্যমে যে তড়িৎটা উৎপন্ন হচ্ছে তার তড়িৎচালক বলের মান কত হবে, আর এই ঘটনাটা মানে উল্টো ঘটনাটা কেন ঘটছে না সেটা নেক্সট টপিকসে আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট জিনিস, আপাতত এটা তোমরা দেখে নাও। আজকের টপিকসের উপরে এই অ্যাসেসমেন্টগুলো করে নেবে। কোনো সমস্যা হলে আমার তো নাম্বার তোমাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা ফোন করে নিতে পারো, অ্যান্সারগুলো হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারো। সকলে ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ।